মানে তার মানে একটু আমি থামাচ্ছি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে যারা নাকি মেজো ভাই ছোট ভাই আছে ওনারা গন্ডগোল ইনিশিয়েট করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ তারা তো বলতেছে আমরা সংখ্যানুপাতে চাই, তারা তো বলতেছে আমরা সংস্কার, জুলাই চার্টার বিচার চাই। এটা তো আমার বানানো না। তো ওনারা যদি বলে যে এইগুলা করতে হবে, আপনি কি করবেন? ফর এক্সাম্পল, আপনি কি করবেন? ওটা আমি কথা বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে, ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে। কারণ আপনি জুলাই চার্টার না করলে 70 বছর বয়সে তার মৃত্যুদণ্ড হইতে পারে। সো দে আর টু এনশিওর দেয়ার লাইফ। এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা তো সবাই একসেপ্ট করছে। সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন? আপনি দেন বা না দেন এটা আপনার ব্যাপার, পাবে না কেন? সিম্পল। বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে, এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে, সেখানে যদি আপনি বড় স্টেক হোল্ডার ধরেন রাজনীতিতে, তাতে আপনি পরিষ্কারভাবে বোঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে। তারপরে যদি মেজো ভাইজানের কথা বলেন, মেজো ভাই কি যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন। আর যদি ছোট ভাইদের কথা আসেন, তারা বলতেছে সংস্কার, জুলাই চার্টার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আবু হেনা রাজ্জাকী। জনাব আবু হেনা রাজ্জাকী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা। রাজ্জাকী ভাই, আজকে যে জিনিসটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা উনি ইয়ের সঙ্গে 14টা দল ও জোটের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন। আপনি জানেন এর আগে 12 দলের সঙ্গে বসেছেন, তার আগে 4 দলের সঙ্গে বসেছেন। তো এই 14 দলের জোটের সঙ্গে বৈঠকে দুটো জিনিস পাওয়া গেছে। একটা হলো প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সে প্রধান উপদেষ্টা বক্তব্য হলো যে মানে গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। উনি এই আশঙ্কা প্রকাশ, আমি যদি পুরো বাক্যটা পড়ি, সেখানে এরকম বলেছেন উনি, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। এই যে কথাটা উনি বলেছেন নির্বাচন নিয়ে ওনার যে বক্তব্যটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বক্তব্য এটা আপনি বলছেন? জি জি জি, উনি বলেছেন এটা। হ্যাঁ, উনি বলছেন যে, অর্থাৎ ওনার কথাটার মানে হচ্ছে এই, মানে ওনরা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে। এইটা হলো ওনার কথার জিস্ট। জি, এটা যদি আমি সহজভাবে বলি, আপনি এখন লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফ্যাসিজম মানে পতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল, সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনে ঐক্যমত্য ছিল, 1 নম্বর। 2 নম্বর, এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা 3 বাহিনীর প্রধান বলেন, রাজনীতিবিদরা বলেন, অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার, সুশীল সমাজ বলেন, সবাই মিলে কিন্তু ইউনূস সরকারকে দায়িত্ব দিছে। কি দায়িত্ব দিছে? আপনি টেক ওভার করেন, আপনি দায়িত্বটা নেন। কি হিসাবে? অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই। আমাদের সংবিধানে যেহেতু নাই, কাজেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার। এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত ভাবে করে আসছেন, অলিখিত সংবিধান। কেউ কেউ বলেন উনি তো যখন ওত নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো। অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো। এবং তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তো সংবিধানই নাই, কিন্তু উনি ওত নিছেন। কোন সংবিধানের সমুন্নত রাখবেন? অলিখিত সংবিধান। যেই সংবিধান ইউনূস সাহেব করবেন সেটাই সংবিধান। আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন। এখন আসেন নির্বাচনের কথা। আপনি সিম্পল শর্টকাট করে দিলাম। বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই, অন্তত এই সরকারের কাছে, যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার। এখন নির্বাচনের কথা বললেই একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। সেটা কেন? কি কারণে? আপনি আমাকে বলেন
বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে, এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে, সেখানে যদি আপনি বড় স্টেক হোল্ডার ধরেন রাজনীতিতে, তাতে আপনি পরিষ্কারভাবে বোঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে। তারপরে যদি মেজো ভাইজানের কথা বলেন, মেজো ভাই কি যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন। আর যদি ছোট ভাইদের কথা আসেন, তারা বলতেছে সংস্কার, জুলাই চার্টার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। প্রশ্ন হচ্ছে ফেসিজমের বিরুদ্ধে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল, একত্রে ছিল, তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা। অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় বলে এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড। অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি, আওয়ামী লীগের শত্রু জামাত, তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি। কেন বিএনপি? কারণ বিএনপি 16 বছর যাবৎ নির্যাতিত হয়েছে। সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে, এই তিনটা দল যদি আমি একত্র করি, একটা দল জোট বানাই, তাহলে এটা ভিতরে যে ইউনিটিটা থাকার কথা ছিল, সেই ইউনিটিটা নাই। রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি, গোপালগঞ্জে যখন এনসিপি গেল, তখন ডাল সুরকি, পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে তাড়াইলো। পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠলো, জামাত শিবির জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি, এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের। সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা যে কোনো কর্মকাণ্ড করে, তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আর আপনি আমি 9-6 করলে কিন্তু এটার কৈফিয়ত দিতে হয়। রাজনীতিবিদদের বেলায় এগুলো মাপ। তো আপনার যেখানে শত্রু আমার বন্ধু হওয়ার কথা, সেখানে শত্রু আমার শত্রু হয়ে গেল, তাহলে তো আমার একটা সন্দেহ হয়। কারণ এই যে বিষয়গুলো রয়েছে, ইউনূস সাহেব যদি 3-4 দিনের মধ্যে ডেট দিবে বলছে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে, ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে। কেননা তারা বলতেছে সংস্কার, বিচার এবং জুলাই চার্টার না হয়ে নির্বাচন করতে দিব না। আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায়, তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না। সুতরাং ইউনূস সাহেব যদি আগামী 5-7 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয়, গন্ডগোল আগামী 5-7 দিনের মধ্যে রওনা দিতে পারে, শুরু হইতে পারে। যদি 3 মাস পরে দেন, তাহলে 3 মাস পরে গন্ডগোল হবে, এ ব্যাপার আমার কোনো ডাউট নাই। এবং এতে লাভ কার? আপনি যদি নির্বাচন বাতিল হয়ে যায়, তার মানে একটু আমি থামাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে যারা নাকি মেজো ভাই ছোট ভাই আছে, ওনারা গন্ডগোল ইনিশিয়েট করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ তারা তো বলতেছে আমরা সংখ্যানুপাতে চাই, তারা তো বলতেছে আমরা সংস্কার, জুলাই চার্টার, বিচার চাই। এটা তো আমার বানানো না। তো ওরা যদি বলে যে এইগুলা করতে হবে, আপনি কি করবেন? ফর এক্সাম্পল, আপনি কি করবেন? ওটা আপনি আমি কথা বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে, ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে। কারণ আপনি জুলাই চার্টার না করলে 70 বছর বয়সে তার মৃত্যুদণ্ড হইতে পারে। সো দে হ্যাভ টু এনশিওর দেয়ার লাইফ। এবং তারা যে কর্মকাণ্ডটা করছে সেটা তো সবাই একসেপ্ট করছে। সবাই একসেপ্ট করলে স্বীকৃতি পাবে না কেন? আপনি দেন বা না দেন, এটা আপনার ব্যাপার, পাবে না কেন? সিম্পল। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি বলেন, তার গন্ডগোল হলে তারপরে কি হবে? এখন আসেন লাভকার ক্ষতিকার। আপনি বলেন যদি ব্যাপক কোনো গন্ডগোল, আমি জানি না হবে কিনা, কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম। যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইউনূস সাহেব ব্যর্থ নির্বাচন করতে, ইতিমধ্যে একটা কথা উঠছে, কিন্তু সেটা কি? তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায়, এই কথা উঠছে। আপনি তর্কের খাতিরে ধরে নিলাম ইউনূস সাহেব যদি চলে যায় কোনো কারণে, এই গন্ডগোলের ইস্যু করে, এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায়, যদি নির্বাচন বাতিল হয়, তাহলে গেইন করবে কে? গেইন করবে পতিত সরকার। কেন? ইউনূস সাহেব যদি নির্বাচন না দিয়ে চলে যায়, তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, সে তো পতিত সরকারের লোকই। আপনি আনেন না, সেট করেন, কাকে সেট করবেন? আপনি দেখেন না, মিলান না, কাকে মিলাইবেন? কার কাছে ক্ষমতাটা দিবেন? সে পতিত সরকারের, প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে। 1, 2, ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বানচাল হয়? পরোক্ষভাবে যদি পতিত সরকারের কোন লোক এসে টেক ওভার করে এবং 2-3 বছর কাটাইয়া দেয়, তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে, বড় ভাইরা, তাদের লোকসান হয়ে যাবে। সুতরাং বড় ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে? আর মেজো ভাই ছোট ভাইয়ের দায়িত্ব হইলো তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার, বিচার, জুলাই চার্টার এনশিওর করতে চাইবে। সুতরাং ইউনূস সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন, তা কিন্তু নয়। বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয়।